বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাস অর্থনীতি বিভাগ সরকারি বিএম কলেজ বরিশালে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল। আজকে তোমাদের অর্থনৈতিক চিন্তাধারা সম্পর্কে আলোচনা করা হবে। আমরা আজকে আলোচনা করব অর্থনৈতিক চিন্তাধারার দ্বিতীয় অধ্যায়। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারী কোভিডের মধ্যে ভালো থাকো। আর বর্তমানে শীতকাল চলছে, এ সময় তোমরা সতর্ক থাকবে। অর্থনীতির একজন ছাত্র হিসাবে এটা তোমাদের দায়িত্ব। বাইরে বেরোলে মাস্ক পরবে, কারণ হচ্ছে তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, তোমার পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। আমরা সবাই মিলে এই দেশকে সুস্থ রাখার চেষ্টা করব এবং দেশকে সুস্থ রাখার চেষ্টা হিসেবেই আমাদের কিন্তু এই অনলাইন ক্লাস, যাতে তোমরা আক্রান্ত না হও, ঘরে বসেই ক্লাস করতে পারো। আমরা জানি অনেকেরই সামর্থ্য নাই, আবার অনেকেরই আছে। তারপরও তোমরা একটু যেভাবেই হোক ক্লাসগুলো করার চেষ্টা করবে। ক্লাসগুলো থেকে তোমরা কিছু উপকৃত হলেই আমাদের এই অর্থনীতি বিভাগের প্রচেষ্টা সফল ও সার্থক হবে। আজকে আমি পড়াবো বাণিজ্যবাদ কি, বাণিজ্যবাদের বৈশিষ্ট্য, উদ্ভবের কারণসমূহ লিখো। আসলে আমরা অনেকেই এই ব্যাপারগুলো সাধারণ জ্ঞানে জানি যে বাণিজ্য কি, বাণিজ্যবাদ কি। তারপর যেহেতু এটা একটি অর্থনীতির একটি বিষয়, সেই জন্য অর্থনীতির ছাত্র হিসাবে আমাদেরকে একটু ভালোভাবে এটাকে জানতে হবে। তাহলে এখন আসি বাণিজ্যবাদ কি। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের বিশেষ প্রসার লাভ করে। এখন আমাদের মধ্যযুগের শেষ থেকেই কিন্তু আসলে বাণিজ্যবাদের শুরু। এ অবস্থায় একটি পরিবর্তিত নতুন অর্থনৈতিক ভাবধারার সৃষ্টি হয়। যখন অন্ধকার যুগ শেষ হয়ে গেল, নতুন যুগের সূচনা হলো, সেখানে নতুন একটি অর্থনৈতিক ভাবধারারও সৃষ্টি হল। অধ্যাপক এলএইচ হেনি কয়েকটি মতবাদের কথা উল্লেখ করেন। সেগুলো যথাক্রমে বাণিজ্যতন্ত্র প্রথা, মার্কেন্টাইল সিস্টেম, কালভার্টবাদ, যেটাকে বলা হয় কালভার্টিজম, নিরোধবাদ, রেস্ট্রিকটিভ সিস্টেম, বাণিজ্য প্রথা কমার্শিয়াল সিস্টেম এবং বাণিজ্যতন্ত্রবাদ মার্কেন্টাইলিজম। অধ্যাপক হেনির মতে এই মতবাদকে অথবা এই মতবাদগুলোকে একত্রেই বাণিজ্যতন্ত্র বা মার্কেন্টালিজম বলা হয়, অথবা আমরা তাদেরকে বাণিজ্যবাদ বলতে পারি। এখন মার্কেন্টালিজম শব্দটি ফরাসি ভূমিবিদ অর্থনীতিবিদরা প্রথমে ব্যবহার করেন। পরে আমরা যখন ফিজিওক্র্যাট পড়াবো ভূমিবাদ, তখন এখানে আসলে তোমরা দেখতে পাবা যে আসলে তারাই কিন্তু এই বাণিজ্যবাদ শব্দটিকে নিয়ে আসছে। এরপর অ্যাডাম স্মিথ একে বাণিজ্যবাদ হিসাবে চিহ্নিত করেন। বাণিজ্যবাদ হচ্ছে এমন এক মতবাদ যা অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা, সম্পদ ও অগ্রগতির উপায়সমূহের উপর গুরুত্ব আরোপ করে। সম্পদ সবকিছুর মূলে এবং সম্পদই একটি রাষ্ট্রের শক্তি। এখন কি বলতে পারো, একজন মানুষের শক্তি হচ্ছে সম্পদ। এই যে সম্পদকে কেন্দ্র করে সমস্ত কিছুই আবর্তিত হচ্ছে, এটাই ছিল আসলে বাণিজ্যবাদের মূল কথা। কোন কোন অর্থনীতিবিদ একে রাজনৈতিক জাতীয়তাবাদের অর্থনৈতিক দিক হিসাবে চিহ্নিত করেছেন, যেহেতু এটা শুরু হয়েছিল কোথায়? ইউরোপে। কারণ সম্পদকে কেন্দ্র করে যেহেতু সমস্ত কিছুই পরিচালিত হয়, সুতরাং একে অনেকে রাজনৈতিক জাতীয়তাবাদ হিসাবে চিহ্নিত করেছে। ইউরোপে যখন বিভিন্ন ভাবধারা জন্ম নিচ্ছিল, তখন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদগণ তাদের প্রকৃত সম্পদ বৃদ্ধি পাবে কিনা তা নিয়ে বিশদ ব্যাখ্যা দিতে আরম্ভ করলেন।
যে যে ভাবধারায় জন্ম হোক সেটার কারণে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে কিনা একটি দেশ, একটি জাতি, তা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আরম্ভ করেছিল। ব্যবসায়ীরা বলতে লাগলো দেশে সোনা রূপা অন্যান্য মূল্যবান দ্রব্যের আমদানি ঘটালেই দেশ সমৃদ্ধ হবে। ওই সময় যেহেতু স্বর্ণ ছিল অতি মূল্যবান, এখনো কিন্তু স্বর্ণ মূল্যবান, এবং রৌপ্য, যে মূল্যবান সামগ্রী যদি দেশে আনা যায় তাহলেই দেশ সমৃদ্ধ হবে, যেহেতু আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। আবার সোনা রূপা অন্যান্য মূল্যবান দ্রব্যাদি তখনই বেশি হবে যখন দেশে আমদানির তুলনায় রপ্তানি বেশি হবে। আমরা এটা এখনো জানি, ব্যালেন্স অফ পেমেন্টের মূল কথা হচ্ছে ব্যালেন্স অফ সারপ্লাস কখন হবে, যখন এক্সপোর্ট হবে ইম্পোর্টের চেয়ে বেশি। এখন দেখো, আজকে থেকে যদি আমরা হিসাব করি 500 বছর আগেও যখন আধুনিক যুগের ছোঁয়া লাগেনি, তখন কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস হলেই একটা দেশ সমৃদ্ধ হবে আর্থিক দিক দিয়ে, এবং আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হলেই রাষ্ট্রীয়ভাবে ওই দেশটি সমৃদ্ধশালী হবে। এই চিন্তাধারা থেকে পাশ্চাত্যের অনেক রাষ্ট্রনায়ক এ তত্ত্ব মেনে নিলেন যে সম্পদই রাষ্ট্র শক্তির মূল। এখনো আমরা যদি চিন্তা করি, একটা দেশকে বিবেচনায় আনার জন্য মানুষ কিসের সাহায্য নেবে? সম্পদের। শক্তিশালী বিবেচনার জন্য কিসের সাহায্য নেবে? সম্পদ। যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত উন্নত। ফলে সম্পদ আহরণ করতে গিয়ে আমদানির তুলনায় অধিক রপ্তানি করার যে প্রবণতা, তাই বাণিজ্যবাদের মূল কথা। এই এক্সপোর্ট আর ইম্পোর্টকে ঘিরে কিন্তু অনেক তত্ত্ব বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন সময় দিয়েছেন। আমরা সেগুলা অনেকেই জানি, আবার সামনে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স থেকে পড়ব। এখন এই যে অবস্থা, একটা রাষ্ট্রের মূল শক্তি হচ্ছে সম্পদ। এই সম্পদকে ঘিরেই একটি রাষ্ট্র কতটা শক্তিশালী সেটা আসলে হিসেব করা হয়। সুতরাং বাণিজ্যবাদের মূল কথাই হলো কি, সম্পদ রাষ্ট্র শক্তির মূল, এবং সেখানে কি করতে হবে, বিভিন্ন মূল্যবান সামগ্রী যদি বেশি থাকে একটি দেশে, সে দেশ তত শক্তিশালী, এবং আমরা যে পরিমাণ আমদানি করব তার চেয়ে বেশি পরিমাণ কি করতে হবে, আমাদের রপ্তানি করতে হবে। বাণিজ্যবাদের বৈশিষ্ট্যসমূহ। পঞ্চদশ শতাব্দীর পরবর্তী সময়ে বাণিজ্যবাদের উদ্ভব হয় বলে কেউ কেউ মনে করেন। আবার কেউ মনে করেন পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি থেকে, আবার কেউ মনে করছেন পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে অথবা ষোড়শ শতাব্দীর শুরুতেও বাণিজ্যবাদের উদ্ভব হতে পারে। আর যখন শিল্পের বিকাশ লাভ করে তখনই বাণিজ্যবাদের বিকাশ ঘটে। এখন বাণিজ্যবাদ বিকাশ কখন হয়েছে? যখন শিল্পের বিকাশ হয়েছে। সপ্তদশ শতাব্দীর প্রথমে যখন প্রাথমিক শিল্প বিস্তার শুরু হয়, তখন প্রয়োজন দেখা যায় বিদেশি বাজারে, যে আমি যে শিল্পটা প্রোডাক্ট তৈরি করলাম সেসব দ্রব্য বিক্রির জন্য আমার বাজার দরকার, সে র মেটেরিয়ালস বলো অথবা ফাইনাল প্রোডাক্ট বলো। আর এ সময় বাণিজ্যবাদের উদ্ভব ঘটে। নিম্নে বাণিজ্যবাদের বৈশিষ্ট্যসমূহ আলোকপাত করা হল। বৈদেশিক বাণিজ্য। বাণিজ্যবাদীরা সবসময় অনুকূল বাণিজ্য ভারসাম্যের পক্ষে যুক্তি দেন, সেটা আমরা প্রথম স্লাইডে দেখেছি। কিসের ভারসাম্য? অনুকূল। সেখানে কি হবে? এক্সপোর্ট হবে বেশি, ইম্পোর্ট হবে কম, যাতে আমার সারপ্লাস থাকে। তাদের মতে দুই উপায় কোনো দেশ ধনী শক্তিশালী হতে পারে। দুটি উপায় আছে, হয় একে স্বর্ণ অথবা রূপার খনির মালিক হতে হবে, অথবা বাণিজ্যে লিপ্ত হতে হবে। এখন আমরা যদি সারা বিশ্বের দিকে এখন তাকাই, এই যে মনে করো যে কোভিড-19 ভ্যাকসিন, যে আগে ভ্যাকসিন বাজারজাত করতে পারবে সে কিন্তু অনেক অর্থের মালিক হবে। তাহলে সেটা কি হলো? বাণিজ্য। কারণ সে যদি বেশি পরিমাণ এক্সপোর্ট করতে পারে তাহলে সেই দেশ তত লাভবান হবে। এখন এখানে বাণিজ্যবাদীরা বলছেন যে দুটো, প্রথম হচ্ছে হয়তো স্বর্ণ অথবা রৌপ্যের খনি মালিক হতে হবে। এখন মনে করো সৌদি আরবের কথা আমরা চিন্তা করি, সেখানে স্বর্ণের খনি আছে। তারা কিন্তু আমরা যদি এখনো দেখি তারা একটা উন্নত দেশ, অথবা বাণিজ্যে লিপ্ত হয়, অথবা অনেক অনুন্নত দেশ বাণিজ্যে লিপ্ত হয়। এখন মনে করো যদি মালয়েশিয়ার কথা বলি, থাইল্যান্ডের কথা বলি, তাদের স্বর্ণ রৌপ্যের খনি নেই, কিন্তু তারা বাণিজ্যে লিপ্ত হয়েছে। কিন্তু বেশিরভাগ দেশে সোনা বা রূপার খনি নেই, এটা আমরা সবাই জানি। পৃথিবীর সব দেশে স্বর্ণ অথবা রূপার খনি নেই, যেমন ফ্রান্স, ইংল্যান্ডে ছিল না। তাই ইংল্যান্ড ও ফ্রান্সের মতো দেশ
সর্বোচ্চ পরিমাণে শিল্পজাত দ্রব্য রপ্তানি অথচ অতি প্রয়োজনীয় দ্রব্য ন্যূনতম পরিমাণে আমদানি করে স্বর্ণ রৌপ্য অর্জন করতে পারে, অর্থাৎ বাণিজ্য সংরক্ষণমূলক হতে পারে। যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড, যে আমি দেশের শিল্পসমূহকে প্রণোদনা দেব বেশি পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য, সেগুলো আমরা বিদেশে রপ্তানি করবো এবং বিদেশ থেকে যেগুলো না আনলেই নয় শুধু সেগুলোকে আমদানি করব। তাতে কি হবে, আমার ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস হবে, তার ফলে কি আমি সম্পদের অধিকারী হব এবং শক্তিশালী একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করব। অর্থের গুরুত্ব। বাণিজ্যবাদীরা মনে করতেন স্বর্ণ রূপাই হলো মূল সম্পদ, যেটা আমরা আগেও বলেছি। তাদের মতে বেশি স্বর্ণ মানে হলো বেশি সম্পদ, বেশি ক্ষমতা। এখন যদি তোমরা আজকে থেকে 500 বছর আগে যে চিন্তা ভাবনা করে গেছেন বিভিন্ন বাণিজ্যবাদী অর্থনীতিবিদরা, এখনো কিন্তু সেই অবস্থাই চলছে, বেশি সম্পদ বেশি ক্ষমতা। ব্যবসা বাণিজ্যের মূল চাবি গেলে অর্থ। এখন অর্থ যদি নাই তাহলে তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তারা মনে করতেন প্রচুর অর্থের উপর বাণিজ্যের গতিবিধি ও পরিধি নির্ভর করে, যে বাণিজ্যটা কীরকম হবে সেটা হবে আমার দেশে কি পরিমাণ অর্থ আছে। সুতরাং তাদের মধ্যে যত বেশি অর্থ থাকবে তত বেশি বিনিয়োগ হবে, নিয়োগ হবে, উৎপাদন হবে, আয় বাড়বে। এজন্য তারা অর্থের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা যদি অর্থনীতির ছাত্র হিসাবে চিন্তা করি, দেখো বেশি ইনভেস্টমেন্ট বেশি কি হবে, মোর ইনভেস্টমেন্ট মোর এমপ্লয়মেন্ট মোর প্রোডাকশন মোর ইনকাম। এখন যত অর্থ হবে তত কি বিনিয়োগ হলে কি কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে কি হবে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কি হবে, ইনকাম বাড়বে। আবার যদি উল্টাটা চিন্তা করি তাহলে কি হবে, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, উৎপাদন নেই, আয় নেই। তাহলে অর্থের গুরুত্ব কেন দিয়েছেন বাণিজ্যবাদীরা? যে দেশে যত অর্থ সে দেশ কিন্তু তত শক্তিশালী। তার কারণ হচ্ছে তাদের দেশের জনসংখ্যা বেকার থাকবে না। বেকার না থাকলে কোথায় যাবে, তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করবে, উৎপাদন বাড়বে, আয় বাড়বে, তাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য বাণিজ্যবাদীরা কিন্তু অর্থের প্রতি গুরুত্ব দিয়েছে। জনসংখ্যা নীতি। বাণিজ্যবাদীরা দুই কারণে জনসংখ্যা বৃদ্ধি সমর্থন করতেন। এখন যদি আমরা বিশ্বের দিকে তাকাই, বিভিন্ন দেশ জনসংখ্যা বৃদ্ধিকে সমর্থন করে না, অথবা কিছু উন্নত দেশও আছে তাদের জনসংখ্যা বৃদ্ধি এখন নেগেটিভ। প্রথমত, জনসংখ্যা বাড়লে সস্তায় প্রচুর শ্রম পাওয়া যাবে। এটা তুমি যদি চিন্তা করো, আমাদের দেশের গার্মেন্টস সেক্টরের কথা চিন্তা করি আমরা, ওই সময় বাণিজ্যবাদীরাও এটা চিন্তা করে যে জনসংখ্যা বেশি থাকলে সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যাবে। প্রচুর শ্রমিক পাওয়া গেলে এই সস্তা শ্রমিক দিয়ে উৎপাদিত পণ্যকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করা। যেহেতু আমাদের দেশেই পণ্য উৎপাদন হয়, সুতরাং বিদেশি থেকে আমি ধরবো আমদানি কম করব। তোমরা যদি ইন্ডিয়ার কথা চিন্তা করো, এক সময় কিন্তু 90s পর্যন্ত তারা কিন্তু মার্কেট ওপেন করেনি, দেশীয় জিনিসপত্র তারা ব্যবহার করেছে। কারণ কি, দেশীয় জিনিসপত্র যদি আমি ব্যবহার করি তা বিদেশ থেকে আমদানি কম করতে হবে, তার মানে কি ব্যালেন্স অফ পেমেন্ট আমার পক্ষে থাকে। দ্বিতীয়ত, বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বিগ্রহের জন্য প্রচুর জনসংখ্যার দরকার হয়। ওই সময় তোমরা যদি দেখো, যখন এই পারমাণবিক বোমা আবিষ্কার হয় নাই, বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি হয় নাই, তখন কিন্তু যুদ্ধের জন্য জনসংখ্যা ছিল বিশাল একটা শক্তি। কারণ হচ্ছে বর্তমান জনসংখ্যা দিয়ে আমি প্রচুর শিল্পজাত দ্রব্য উৎপাদন করতে পারবো। আরেকটা হচ্ছে যুদ্ধের সময় যতই লোক মারা যাক, আমার জনসংখ্যা বেশি থাকলে আমি যুদ্ধে জয়লাভ করবো নিশ্চিত। কারণ ওই সময় ছিল শারীরিক শক্তির মাধ্যমে একজন আরেকজনকে পরাজিত করা, সরাসরি যুদ্ধ, তলোয়ার দিয়ে যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, যেহেতু আগ্নেয়াস্ত্র ছিল না। এই কারণে বাণিজ্যবাদীরা এই জনসংখ্যাকে সমর্থন করতেন একটা দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। উৎপাদনের উপকরণ সমূহ। বাণিজ্যবাদীরা শুধু শ্রম ও জমিকে উৎপাদনের উপকরণ হিসেবে মনে করেন। এক হচ্ছে শ্রম আর এক হচ্ছে জমি। তারা পতিত কৃষি জমি আবাদের উপর গুরুত্ব আরোপ করেন। সেই সময় যে মধ্যযুগে যেমন আমরা দেখেছি যে বিভিন্ন প্রকারের জমি ছিল, 3/1 তারা রেখে দিত, একাংশ পশু চালানোর ভূমি হিসেবে রাখা হতো, সাধারণ ভূমি হিসেবে। বাণিজ্যবাদী শেষে কোনো পতিত জমি রাখা যাবে না, কারণ এতে খাদ্য উৎপাদন বাড়বে। যদি সব জমি চাষ করি খাদ্য উৎপাদন বাড়বে, দেশ
খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য আমদানি বন্ধ। যদি একটা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে কিন্তু তার অনেক সুবিধা, যেহেতু আমার খাদ্যদ্রব্য আমদানি করতেই সবচেয়ে বেশি খরচ হয়, সুতরাং যদি খাদ্য আমদানি করতে না হয় তাহলে আমার ওই টাকাটা বেঁচে যাবে, এতে প্রচুর অর্থ বেঁচে যাবে, যা বিনিয়োগ অধিকতর নিয়োগ উৎপাদন ব্যবহার করা। সুতরাং আমার টাকা যদি বেড়ে যায় তা আমি শিল্প কারখানা করব, সেখানে কি হবে, কর্মসংস্থান হবে, কর্মসংস্থান উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কি হবে, আবার ইনকামও বাড়বে। সুদের হার, বাণিজ্যবাদীরা কম সুদের পক্ষে বক্তব্য রাখেন। আমরা মধ্যযুগে দেখেছি কি সুদকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তারা সুদকে ভালোভাবে নেননি, বিশেষ করে সেই অ্যারিস্টটলের নীতিগত আদর্শ অথবা সেই বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট যাই বলো তুমি, খ্রিস্টান যাজকদের সেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাণিজ্যবাদীরা বলছে কি আসলে সুদের হার হওয়া উচিত তবে কম। মূলত তরল তহবিলের দুষ্প্রাপ্যতা, আনুপাতিক অর্থ, ব্যাংকিং ব্যবস্থা এবং বণিক উৎপাদক এবং বড় বড় ব্যবসায়ীদের পারস্পরিক বিরোধিতার কারণে সুদের হার কম স্তরে রাখার সুপারিশ করেন। কারণ কি, তরল তহবিল, অনেক সময় দেখা যাচ্ছে তরল তহবিল, তোমরা তো সবাই জানো যে নগদ টাকার দুষ্প্রাপ্যতা, আনুপাতিক অর্থ, ব্যাংকিং ব্যবস্থা উন্নত ছিল না, এবং বণিক ও উৎপাদকগণ বড় বড় ব্যবসায়ীদের পারস্পরিক এক দলের সাথে এক দল বিরোধী ছিল। তাদের টাকা ছিল, তারা সুদের আর বাড়ানোর পক্ষে কথা বলছেন, আর যাদের অর্থ ছিল না তারা কি বলছেন, সুদের হার কম রাখার কথা বলছেন। বাণিজ্যবাদীরাও বলছেন যে আসলে সুদের হার যদি কম হয় তাহলে উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়বে। কারণ হচ্ছে যে যদি কম সুদে অর্থ পাওয়া যায় তাহলে সেটা ইনভেস্টমেন্টের পক্ষে সুবিধা। তোমরা এখনো জানো ইন্টারেস্ট রেট কম হলে ইনভেস্টমেন্ট বাড়ে। বাণিজ্যবাদীরা বলছেন কিন্তু আসলে সুদের হারটা কম রাখাটা সুবিধা। বাণিজ্যিক বিধিনিষেধ, বাণিজ্যবাদীরা মনে করতেন সামাজিক কল্যাণ সর্বোচ্চ, জনগণের অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণের জন্য বাণিজ্যিক বিধিনিষেধ প্রয়োজন। এখন সোশ্যাল ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন, তোমাদের চিন্তা করো, সামাজিক কল্যাণ যদি আমরা সর্বোচ্চ করতে যাই, জনগণের অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ প্রয়োজন। এই জন্য তারা খাদ্য আমদানির বিপক্ষে ছিলেন। আমরা আগেই জেনেছি কি, যদি একটি দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় তাহলে কি হবে, অনেক অর্থ বেঁচে যাবে। এই জন্য খাদ্য আমদানির বিপক্ষে ছিলেন, যাতে পতিত জমি মানুষজন চাষাবাদ করে। অথচ শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানির বিপক্ষে ছিলেন না। খাদ্য দেশে উৎপাদন হবে, আমরা শিল্পের জন্য র মেটেরিয়ালস বিদেশ থেকে আনবো, তার বিপক্ষে ছিলেন না। তারা উপনিবেশ থেকে ঔপনিবেশিক দেশে কোনো দ্রব্য আমদানির মতবাদ প্রকাশ করেন। সেই সময় তুমি চিন্তা করো, ফ্রান্স এবং ইংল্যান্ডের উপনিবেশ ছিল বলতে গেলে সারা বিশ্ব। তারা কি বলতো, সেসব দেশ থেকে কাঁচামাল আনতো, আবার সেই সব দেশে কি করতো, ফাইনাল প্রোডাক্ট রপ্তানি করতো। তাহলে দেখো, কাঁচামাল আনা হচ্ছে কম মূল্যে, ফাইনাল প্রোডাক্টের মূল্য বেশি, তার মানে কি তারা লাভবান হতো। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে তারা ব্যাংক ব্যবস্থার উন্নয়নের সুপারিশ করেন। বলছে যে আসলে এই ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাংক ব্যবস্থাকে উন্নত করা দরকার, কারণ ব্যাংক ব্যবস্থা যদি উন্নত শক্তিশালী হয় তাহলে সে দেশের অর্থনীতি কিন্তু আসলে শক্তিশালী হতে বাধ্য। অনুকূল বাণিজ্যিক ভারসাম্যের জন্য তারা রাষ্ট্রীয়ভাবে রপ্তানি, মৎস্য, জাহাজ শিল্পের জন্য ভর্তুকি প্রদানের সুপারিশ করেন। এখন ওই সময় যে জাহাজ আর কি, এক দেশ থেকে এক দেশে হয়তো নৌকা অথবা কাঠের জাহাজ, যেভাবেই হোক তারা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করছে, সেজন্য কি ছিল, এই শিল্পের জন্য ভর্তুকি প্রদানের জন্য, মাছ ধরা অথবা মাছ ধরতে যারা যাবে তাদের নৌকা তৈরির জন্য ভর্তুকি, রাষ্ট্রীয়ভাবে রপ্তানি যাতে বিদেশে রপ্তানি করা যায়, এর জন্য তারা বিভিন্ন ভর্তুকির জন্য সরকারের কাছে বিভিন্ন সুপারিশ প্রদান করে। এককেন্দ্রিক রাষ্ট্রীয় ধারণা, বাণিজ্যবাদীরা মনে করতেন একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পক্ষেই ধন সম্পদ আহরণ এবং তার সদ্ব্যবহার ব্যবহার করা সম্ভব। আমরা এখন কিন্তু দেখি এককেন্দ্রিক রাষ্ট্র, এবং তারাও চাইছে কি এককেন্দ্রিক রাষ্ট্রই হোক। এজন্য তারা সাময়িকভাবে দেশকে শক্তিশালী করার উপর গুরুত্ব দেন, কারণ এরূপ রাষ্ট্রের পক্ষে বিদেশি শক্তির আগ্রাসী মনোভাব দূরীভূত করা সম্ভব হোক। এখন রাষ্ট্র যদি এককেন্দ্রিক না থাকে, ওই বাণিজ্যবাদীদের সময় তারা মনে করতেন এককেন্দ্রিক রাষ্ট্র হলে, রাষ্ট্র শক্তিশালী হলে বিদেশি আগ্রাসন থেকে কি মুক্ত পাওয়া যায়। আসলে আমরা যদি ওই সময় ইউরোপের দিকে তাকাই, ইউরোপের অধিকাংশ দেশই কিন্তু ছিল আসলে আর্থিকভাবে শক্তিশালী। আমরা যদি এশিয়া আফ্রিকার দিকে তাকাই অথবা ল্যাটিন আমেরিকার দিকে তাকাই, সেটা কিন্তু অত শক্তিশালী দেশ
ছিল না। সুতরাং বাণিজ্যবাদীরাও চিন্তা করতে আসলে আমাদের দেশকে শক্তিশালী করতে হবে, বিদেশি আগ্রাসন রুখতে হবে, এবং তারা কিন্তু বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপনের পক্ষে মতামত দিয়েছে। সেখান থেকে স্বল্প মূল্যে অথবা সস্তায় কাঁচামাল আমদানি করা যাবে এবং ফাইনাল প্রোডাক্ট বেশি দামে বিক্রি করা যাবে। ধন সম্পদ সৃষ্টি এবং ব্যবহার। দেশের দ্রুত উন্নয়নের জন্য বাণিজ্যবাদীরা ধন সম্পদ সৃষ্টি তার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন, যে কি উপায়ে ধন সম্পদ সৃষ্টি করা যায় এবং তা ব্যবহার করা যায়। ধন সম্পদ সৃষ্টির জন্য তারা কি করতেন? স্বর্ণ ও রৌপ্যের মতো মূল্যবান ধাতু যে কোনো উৎস থেকে সংগ্রহের কথা বলেন। বলা হচ্ছে ধন সম্পদ সৃষ্টির জন্য তারা বলছেন কি, স্বর্ণ রৌপ্যের মতো মূল্যবান ধাতু যে কোনো উৎস থেকে সংগ্রহ, যেভাবেই হোক সংগ্রহ করতে হবে। আর এর ভিত্তিতে মুদ্রার যোগান বৃদ্ধি করে অধিক বিনিয়োগের পক্ষেও বক্তব্য রাখেন। যদি ধন সম্পদ সৃষ্টি হয় এবং অধিক ধন সম্পদ থাকে, তাহলে আমরা প্রথম দিকেও দেখেছি বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ বাড়লে মুদ্রার যোগানও বাড়বে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে। এই কারণে কিন্তু বাণিজ্যবাদীরা ধন সম্পদ যে কোনো উপায়ে সৃষ্টি করা হোক, সেটা নৈতিক অনৈতিক সেটা কোনো বড় কথা না, তাদের ধারণা ছিল আমাদের ধন সম্পদ অর্জন করতে হবে। মজুরি নীতি। বাণিজ্যবাদীরা শ্রমিকদের জন্য কম মজুরি প্রদানের পক্ষপাতী ছিলেন। আমরা এটা বিভিন্ন সময় দেখেছি, আয়রন ল অফ ওয়েজেস, যা বলা হচ্ছে যে শ্রমিক ওই পরিমাণ মজুরি পাবে যে পরিমাণ মজুরি দেশে খেয়ে পরে বেঁচে থাকতে পারে। এর পক্ষে বিপক্ষে বিভিন্ন বক্তব্য আছে। যেমন বাণিজ্যবাদীরা উইলিয়াম পেটি মনে করতেন বেশি মজুরি দেওয়া হলে শ্রমিকরা কম কাজ করবে। এখানে কিন্তু তোমরা একটা জিনিস দেখো যে যার ইনকাম বেশি সে কিন্তু কাজ আসলে কম করতে চায়, কারণ হচ্ছে যে তার তো অর্থ আছে, সে 2 দিন বসে খেতে পারবে। তাছাড়া মজুরি কম থাকলে উৎপাদন খরচ কম পড়বে। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু শ্রমিকদের অর্থ বেশি দিলে আমরা দেখেছি ব্যাকওয়ার্ড বেন্ডিং, সাপ্লাই কার্ভ হয়, যে এক সময় বেশি অর্থ দিলে তারা কাজ করতে অনাগ্রহী। এবং মজুরি কম থাকলে উৎপাদন খরচ কম, যেহেতু মজুরির খরচটা কি ফাইনাল প্রোডাক্টের উপর প্রোডাকশনের পড়বে, সুতরাং মজুরি কম থাকলে উৎপাদন খরচটা কম পড়বে। এতে বিদেশে কম দামে বেশি করে দ্রব্য রপ্তানি করার সময়, এখন ওই সময় যে পরিস্থিতি ছিল, এখন যে পরিস্থিতি, এখন যদি অন্য দেশে বাংলাদেশের কথাই চিন্তা করা হোক, যে অন্য দেশের প্রোডাক্ট যদি ভালো হয় এবং কম দামে পাওয়া যায়, তাহলে কিন্তু মানুষ সেটাই কিনবে। বাণিজ্যবাদীদের কথা হচ্ছিল এইটা, যে শ্রমিকদের মজুরি কম দেওয়া হবে, কম মজুরিতে উৎপাদন খরচ কম পড়বে, আমরা বিদেশে কম দামে দ্রব্য রপ্তানি করতে পারবো। তার মানে কি, আমাদের দেশ কি হবে? অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। এখন আমরা আলোচনা করব বাণিজ্যবাদ উদ্ভবের কারণসমূহ। কয়েকটি কারণ আছে কেন এই বাণিজ্যবাদ উদ্ভব হলো। তখন আমরা দেখলাম বাণিজ্যবাদীদের বৈশিষ্ট্য। বাণিজ্যবাদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে উল্লেখ করতে হবে ইউরোপের নব জাগরণের কথা। আমরা যে রেনেসার কথা শুনেছি, ইউরোপে যে রেনেসা, সেই রেনেসার কথা। এই প্রসঙ্গে নিম্নলিখিত ঘটনাবলী, প্রণিধান যুগ, এগুলো আসলে আলোচনার মধ্যে আসে। জাগতিক ক্ষেত্রে খ্রিস্টীয় মতবাদের ব্যর্থতা, এই মতবাদের বিভাগকে মধ্যযুগের শেষ ভাগে আলোচনা। এখন তারা খ্রিস্টীয় মতবাদ পারলৌকিক অনেক আলোচনা করেছেন, কিন্তু জাগতিক ক্ষেত্রে তারা মানুষকে বোঝাতে সমর্থ হননি, অত ব্যর্থ হয়েছেন। এবং এই মতবাদের বিভাগকে মধ্যযুগের শেষ ভাগে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা ছড়িয়ে পড়েছে। খ্রিস্টান ধর্মবাদ বা ধর্মনেতাদের সাথে সামন্তবাদের আপোষ, ওই সময় সামন্ত প্রথা ছিল, তাদের সাথে খ্রিস্টান ধর্ম বা খ্রিস্টান নেতাদের একটি আপোষ হয়েছিল, যা কারণ কি, সাধারণ মানুষকে যেটি খুশি করতে পারেনি। ইউরোপে প্রোটেস্ট্যান্ট মতবাদের অভ্যুত্থান, খ্রিস্টান ধর্মের আরেকটা মতবাদ ছিল প্রোটেস্ট্যান্ট, সেটার অভ্যুত্থান হয়েছে। ইউরোপের রেনেসা নবযুগে শুরু, আমরা যেটা শুরুতেই বলছি যে ইউরোপে যখন রেনেসা শুরু হয়েছে তখন কিন্তু মধ্যযুগের অবসান হয়েছে। রেনেসার প্রভাব মানুষের আধ্যাত্মিক কল্যাণ অপেক্ষা জাগতিক কল্যাণে অতিরিক্ত মনোযোগ প্রদান এবং মানবতাবাদী ভাবধারার উৎপত্তি। রেনেসার প্রভাবে কি হচ্ছে, মানুষের আধ্যাত্মিক যে কল্যাণ আছে, পরলৌকিক কল্যাণ অপেক্ষা জাগতিক কল্যাণ অধিকতর মনোযোগ দিয়েছে এবং মানবতাবাদী ভাবধারার উৎপত্তি। মানুষ বলছে আসলে মানবতাবাদী হওয়া, মানুষের প্রতি সদা সেই ভাবধারা উদ্ভব হয়েছে। এই উদ্ভবের কারণেই কিন্তু আসলে বাণিজ্যবাদের উদ্ভবটা জড়িত, যাতে মানুষকে মানুষের প্রতি দয়াশীলতা উদ্ভব হওয়ার কারণে, যে মানুষকে মানুষ হিসাবে যাতে মূল্যায়ন করা যায়, সেই কারণে কিন্তু আসলে আর জাগতিক কল্যাণের প্রতি অধিকার বাণিজ্যবাদের উদ্ভবের কারণ হয়েছে। এছাড়াও আরো কিছু কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে বিনিময় অর্থনীতি। সামন্তবাদের
একই দেশ অসংখ্য অর্থনৈতিক ইউনিটে বিভক্ত ছিল। আমরা জানি যে বিভিন্ন সামন্ত পূর্বের অধীনে জমিদারি প্রথা যেটা ছিল, চলাচল অবস্থা ছিল খুবই খারাপ। একাংশের সাথে অন্য অংশের কোনো অর্থনৈতিক সংযোগ ছিল না, কারণ তারা ছিল স্বয়ং সম্পূর্ণ। তাদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে বেড়া দিয়ে সেখানে কৃষকরা কাজ করতো এবং সামন্ত জমিদাররা সেখানে থাকতো। যখন এইরকম অভ্যন্তরীণ বাণিজ্য বিস্তারের জন্য ভেঙে পড়তে থাকে, তখন উৎপত্তি ঘটে বিনিময় অর্থনীতি। তখন এক সঙ্গে সাথে অন্য অংশের কোনো যোগাযোগ ছিল না, তারা বিভিন্ন ইউনিটে বিভক্ত ছিল, তখন অভ্যন্তরীণ বাণিজ্য আসলে ভেঙে পড়ারই কথা। যেহেতু বিনিময় প্রথা ছিল না, কিন্তু এর ফলে কি ঘটে, বিস্তারের জন্য বিনিময় অর্থনীতি, যে আমার এখানে অনেক সামন্তবাদের অতিরিক্ত অর্থ ছিল অথবা অতিরিক্ত কৃষি উৎপাদন ছিল, সেগুলা বিনিময় প্রথার জন্য একটা চেষ্টা ওই সময় চলছিল। বিভিন্ন সময় শহরে গিয়েও তারা বিভিন্নভাবে বিনিময় করত। এই অবস্থায় উৎপাদনকারী শুধু নিজের জন্য উৎপাদন করলো না, তারা দূর দূরান্তের বাজারের জন্য উৎপাদন করতে লাগলো। যখন বিনিময় অর্থনীতির একটা প্রচলন ঘটলো, তখন কিন্তু উৎপাদনকারীরা চিন্তা করলো কি, আসলে আমাকে শুধু নিজের জন্যও না, অপরের জন্য উৎপাদন করতে হবে। তার মানে কি, অপরের জন্য উৎপাদন করলে আমি সে দ্রব্য বিনিময়ে কি পাবো, অর্থ পাবো, এবং বিনিময়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের উন্নতি সাধন করলো। এখন যখনই বিনিময় শুরু হলো, তখন কিন্তু আসলে অর্থনীতির গতি পরিবর্তিত হয়ে গেল, যে বিনিময় অর্থনীতির কারণে ক্রমে ক্রমে একচেটিয়া ব্যবসা কমে দেখা দিল প্রতিযোগিতা, এতে বাণিজ্যের আরো প্রসার লাভ করে। যখনই কম্পিটিটিভ মার্কেট সৃষ্টি হলো, যে একই বাজারে তোমরা যদি এখনো দেখো, বিভিন্ন দ্রব্যের প্রসার সাজিয়ে বিভিন্ন জন বসে থাকে, অথবা একই দ্রব্যের প্রসার সাজিয়ে, তখন দেখা যায় যে মানুষ খুঁজে যে কোয়ালিটি প্রোডাক্ট কোনটি, অথবা কোনটার কোয়ালিটি ভালো। তাহলে সেখানে কি হয়, প্রতিযোগিতা ঘটবে মানসম্মত দ্রব্য উৎপাদনের জন্য। এই যদি প্রতিযোগিতা মানসম্মত দ্রব্য উৎপাদন যদি প্রতিযোগিতা দেখা দেয়, তাহলে দেখা দিলে যখন, তখন তো কিন্তু বাণিজ্যের আরো প্রসার হলো। সবাই কি করলো, যে আমার প্রোডাক্টটা ভালো করে উৎপাদন করার গুণাগুণ যাতে ভালো হয়। এভাবেই আসলে বাণিজ্যবাদের উদ্ভব হলো। নতুন দেশ আবিষ্কার ও মূল্যবান ধাতু আমদানি। আমেরিকার রৌপ্য আবিষ্কারের ঘটনাও বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন আনয়ন করে। যেহেতু আমেরিকার রৌপ্য আবিষ্কার হয়েছিল, এর ফলে অজস্র পরিমাণে রৌপ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হতে থাকে। এর ফলে কেবল আভ্যন্তরীণ বাণিজ্যই নয়, বৈদেশিক বাণিজ্য বিপুল প্রসার লাভ করে। এখন যদি আমরা চিন্তা করি, একসময় স্বর্ণের মুদ্রা ছিল, রৌপ্যর মুদ্রা ছিল, তাম্র মুদ্রা ছিল। এখন আমেরিকা যখন রৌপ্য আবিষ্কৃত হলো, এখন ওই সময় কিন্তু আমেরিকাও একটা দেশের কলোনি। সেই বাণিজ্যবাদীদের আমলে আমেরিকা স্বাধীন হয়েছে 1776 সালে। দেখো, আমরা যদি সেই অ্যাডাম স্মিথের বইয়ের কথা বলি, সেটা কিন্তু একই সময় লেখা। এবং বিনিময়ের মাধ্যমে ব্যবহৃত হতে থাকে, এবং আভ্যন্তরীণ বাণিজ্য বৈদেশিক বাণিজ্য বিপুল প্রসার লাভ করে। যুদ্ধ, বিগ্রহ, রাজকীয় অপব্যবহার ফলে ইংল্যান্ডের রাজকোষ প্রায় শূন্য। ওই সময় আমেরিকা ছিল ইংল্যান্ডের একটি উপনিবেশ। এখন বিভিন্ন কারণে ইংল্যান্ডের রাজকোষ শূন্যই থাকতো। কাজেই রাজ্য চালানোর জন্য অতিরিক্ত করের দরকার হয়। সুতরাং রাজ্য যদি চালাতে হয়, রাজ্যের সেনাবাহিনী আছে, বিভিন্ন অফিস আদালত আছে, সেসব যদি চালাতে হয়, তাহলে করের অতিরিক্ত কর আরোপ করতো। কার উপর আরোপ করবে? জনগণের উপর, না হলে ঔপনিবেশিক দেশের উপর। এই করের বোঝা পড়লো ব্যবসা বাণিজ্যের উপর। কারণ কি, যারাই বেশি ব্যবসা বাণিজ্য করলো, তাদের উপর ট্যাক্স ইম্পোজ করছে। কারণ ওই সময় বাণিজ্যবাদীরা ছিল সম্পদশালী, অথবা বিভিন্ন অর্থের দিক দিয়ে তারাই ছিল ভালো। এমনও দেখা গেছে যে বাণিজ্যবাদীরা সরকারের সাথে ব্যবসা করত সুদের টাকা দিয়ে। তোমরা যদি এগুলো দেখো, আসলে টাকা দিত তাদেরকে, সরকারকে, যে টাকার বিনিময়ে তারা তাদেরকে আবার লাভ দিত, অথবা কোনো একটা উপনিবেশ তাদেরকে ছেড়ে দিত। বাণিজ্যবাদী তখন বিদেশিদের ধন আহরণের প্রয়োজনীয়তার দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বললো যে আমাদের উপর বোঝা না বাজিয়ে, কর না বাড়িয়ে, বিদেশ থেকে কিভাবে অর্থ আনয়ন করা যায়, তাদেরকে দৃষ্টি একদিক থেকে অন্যদিকে ঘুরে দিল, যে আমাদের উপর কর আরোপ না করে আপনি উপনিবেশের উপর কর আরোপ করেন। তখন শাসকদের যে অবস্থা, তাতে তারা বড় বড় ব্যবসায়ী বাণিজ্যবাদীর কথা না মেনে পারলেন না। তারা কি করলেন, ওই বাণিজ্যবাদীদের কথা মেনে তারা কি করলেন, উপনিবেশের উপর, বিভিন্ন ঔপনিবেশিক দেশের উপর তারা কি করলেন, কর চাপিয়ে দিলেন। বাণিজ্যবাদী কেন চাপ দিতে লাগলেন, দেশে কম আমদানি করে রপ্তানি পরিমাণ বাড়াতে হবে, এবং এর সাহায্যে মূল্যবান ধাতুর আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে হবে। তারা বললেন যে আসলে আমদানি আমরা কম করি। প্রথম দিকে আমরা দেখেছি কি আমদানি করব, যেটা না হলেই নয়। আর আমরা দেখেছি যে
পতিত জমিও থাকবে না, সব জমি কি চাষ করতো। তার মানে কি খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলে আমাদের আমদানি পরিমাণ কমে যাবে এবং রপ্তানির পরিমাণ বাড়বে। তারপরে কি মূল্যবান ধাতুর আন্তঃপ্রবাহ নিশ্চিত হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। অভ্যন্তরীণ বাহ্যিক কারণে আসলে বাণিজ্যবাদের উৎপত্তি অথবা উদ্ভাবন হয়েছিল। যে কোনো মতবাদের মধ্যে বাণিজ্যবাদের অভ্যুত্থান ঘটেছিল কতগুলো অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণে। এখন বাণিজ্যের জন্য কিছু অভ্যন্তরীণ কারণ আছে, আবার বাহ্যিক কারণ আছে। যদিও বাণিজ্যবাদী আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের মতবাদ প্রচার করেছিলেন, তবু একথা ভুললে চলবে না যে অভ্যন্তরীণ বিষয়ে তাদের ধারণা পরিষ্কার ছিল। আসলে যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা কিন্তু সব ধারণাই পরিষ্কার থাকে, এখনো থাকে। তুমি মনে করো যে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায় সারা দেশে একই সাথে, অথবা চালের দাম বাড়ে একই সাথে, তারা কিন্তু সব দিকে দৃষ্টি রাখে, আন্তর্জাতিক বাজারের দিকেও আর অভ্যন্তরীণ বাজারের দিকেও। এখন তাদের দৃষ্টিভঙ্গিটি এত বিভিন্ন বিষয়ে এত পরিষ্কার থাকে যে তারা যে কোনো বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং তাদেরও ছিল যে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তো ছিল এবং আভ্যন্তরীণ বিষয়ে তাদের ধারণা ছিল পরিষ্কার যে কি ঘটতেছে, কি ঘটবে। এই ধারণাই তাদের মতবাদ গঠনের রূপায়ণে বিশেষ সহায়ক ছিল। মধ্যযুগ ছিল প্রধানত সামন্তবাদের যুগ, আমরা যেটা বলি যে বিভিন্ন সামন্তপূর্ব ছিল, অথবা আমরা দেখেছি যে বিভিন্ন অর্থনৈতিক ইউনিটে বিভক্ত ছিল, একজনের সাথে একজনের যোগাযোগ ছিল না। বিনিময় অর্থনীতি আসার পর না বিভিন্ন মানুষের যোগাযোগ শুরু করলো। নবযুগের সূচনায় যখন রেনেসাঁ শুরু হলো, তখন সামন্তবাদ ও সামন্তবাদী রাজনীতি কোনো বিলুপ্ত হয়। ওই সময় কিন্তু বিভিন্ন কৃষি দাস সামন্তবাদের অধীন থেকে যারা সামন্তবাদ দাস তারা মুক্তি পেতে শুরু করলো। মুক্তি পেতে শুরু করার পরে কি হলো, সামন্তবাদ অথবা সামন্তবাদের রাজনীতি বিলোপ সাধন হলো অথবা শেষ হয়ে গেল। এর স্থান দখল করলো রাষ্ট্রশক্তি। ধীরে ধীরে কি হলো, রাষ্ট্রশক্তি এই সামন্তবাদী অথবা সামন্তবাদ রাষ্ট্রশক্তি। এ সময় শ্রমিক মুক্তি, শিল্প বাণিজ্যের প্রতিযোগিতা ও ধন সম্পদের সম্পর্কে নব অর্থনৈতিক চিন্তাধারা প্রচারিত হয়। এবং যখন রেনেসাঁ শুরু হলো, সামন্তবাদ শেষ হলো, দাসপ্রথা শেষ হলো, তখন কিন্তু রাষ্ট্রই হয়ে গেল সমস্ত শক্তিবিন্দুর কেন্দ্র। এবং শ্রমিক মুক্তি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ সম্পর্কে বিভিন্ন অর্থনৈতিক চিন্তাধারা প্রচারিত হতে লাগে। এছাড়াও মুনাফা, সুদ ও ব্যাংকের প্রচলন নবযুগের অন্যতম বৈশিষ্ট্য। রেনেসাঁর সময় কি হচ্ছে, মুনাফা হচ্ছে অথবা সুদ হচ্ছে অথবা ব্যাংকের প্রচলন, ব্যাংক ব্যবস্থার উন্নতির কথা বাণিজ্যবাদীরা বলেছেন। এই উন্নতির ফলেও রেনেসাঁটা অতি দ্রুত ঘটল। এই নবজাগরণ ত্বরান্বিত হয় ধনশালী ব্যবসায়ীদের সহায়তায়। আসলে এই যে রেনেসাঁ হইল, আসলে হয়েছে কাদের সহায়তায়, এই বাণিজ্যবাদীদের সহায়তায়। এসব বিষয়ে চিন্তা করে সঠিকভাবে বলা যায় বাণিজ্যবাদ ব্যাপারে কেবল বাণিজ্য বা আন্তর্জাতিক ব্যাপারগুলো নয়, অভ্যন্তরীণ পরিবর্তনগুলো যথেষ্ট উপাদান জুগিয়েছিল। যে আমরা শুধু আন্তর্জাতিক বাণিজ্যের জন্য না, অভ্যন্তরীণ যে বিভিন্ন সমস্যা ছিল সেগুলোও কিন্তু আসলে, অথবা যে পরিবর্তন ছিল সেগুলোও কিন্তু এই বাণিজ্যবাদ এর সৃষ্টিতে অথবা উদ্ভাবনের পিছনে বিশাল অবদান রেখেছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য অথবা ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতে বসে পড়াশোনার চেষ্টা করো। আর আমার এই ভিডিওতে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে অথবা আমি কোশ্চেন নিয়ে আলোচনা করি, এগুলো তোমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, কারণ বিভিন্ন দিক বিবেচনা করে এই কোশ্চেনগুলো দেওয়া হয়, যাতে তোমরা পড়াশোনার সাথেও থাকো এবং খোলার পরে যদি কোনো পরীক্ষা হয় তাতে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো। এখন বাড়িতে এই প্রশ্ন যেটা পড়ালাম সেটা তো পড়বি, আর একটা প্রশ্ন পড়বে যে বাণিজ্যবাদীদের অবদানসমূহ লিখো। ভূমিবাদের প্রাকৃতিক নিয়মের সাথে বাণিজ্যবাদীদের নীতির বিরোধ কোথায়, এটিও পড়বে। আর ক্লাসটি ধৈর্য করার জন্য সবাইকে ধন্যবাদ। যেখানে থাকো সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা সুস্থ থাকলেই দেশ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকলে আমরা সামনে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস।